আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিছু বড় লাগতেছে না, যেটা হচ্ছে তোমাদের মাস্টার উইক 1-2 শুরু হচ্ছে আমাদের। যে এখানে লজিকও ক্লাস থাকতেছে এবং দুইটা ক্লাস থাকবে। আজকে হচ্ছে আমাদের 30 তারিখের আমরা যেটা নিব সেটা হচ্ছে আবর্তন প্রতিবর্তন। তোমরা জানো হচ্ছে, আচ্ছা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলো, তারপরে শুরু করি। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের লজিকের উপরেও কিন্তু ক্লাস থাকতেছে। লজিকের উপরেও আমাদের মানে ফ্রি ক্লাস থাকবে। এখান থেকে হচ্ছে 2 দিন ক্লাস নিব। আজকে আমরা তো অলরেডি 30 তারিখে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আবর্তন প্রতিবর্তন। আর তোমরা জানো যে আবর্তন প্রতিবর্তন থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় বা যে কোনো টেস্ট পরীক্ষা দাও ফার্স্ট পেপারের উপরে, সেখান থেকে তোমার 1 থেকে 2টা কোশ্চেন থাকে। অধিকাংশ 2টা থাকে, অনেক সময় কিপটামি করলে আসলে একটা থাকে। আর যে সহানুমান, এক কথায় 6 অধ্যায়ের সিকিউর টপিক এই 2টা। আমরা যে 2টা হচ্ছে ক্লাস নিব তোমাদের ফ্রি ক্লাসে। 6 অধ্যায় হচ্ছে এখানে সহানুমান থেকে কোশ্চেন আসে। 6 থেকে অনেক সময় 3টা কোশ্চেন দিতে পারে। আর 3টা কোশ্চেন দিলে মনে রাখবা আবর্তন থেকে একটা দিবে আর প্রতিবর্তন থেকে একটা দিবে, বা 2টার কম্বাইন করে হচ্ছে 2টা দিতে পারে। আর সহানুমান থেকে একটা, ঠিক আছে। আরেকটা কথা, সেটা হচ্ছে ক্লাস করে তোমরা কিন্তু কি জিতে নিতে পারবা, সেটা হচ্ছে স্মার্টফোন পাচ্ছ এবং স্মার্ট ওয়াচ সহ 30টি টি শার্ট। তো সুতরাং এটা পেতে গেলে কি করতে হবে, বেশি বেশি ক্লাসটা একটু শেয়ার করবা আর হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করবা, ঠিক আছে। ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করিও। শেয়ার করলে তোমার আসলে জেতার সুযোগটা বেশি বেড়ে যাবে। সুতরাং বেশি বেশি শেয়ার করিও এবং সবাই একটু জয়েন করার পরে আমি ক্লাসটা শুরু করব। যেহেতু যুক্তিবিদ্যা আসলে এখানে কম মানুষের, বেশি মানুষের দেখবো, বাংলাদেশে অনেক মানুষই আছে, তারা একটু সবাইকে তোমরা মেনশন বা তাদের মাধ্যমে শেয়ার করে দিবা। ওকে, তাহলে আমরা 2টা ক্লাসে কিন্তু ওভারঅল 6 অধ্যায় শেষ করতেছি। তোমাদের 2টা ক্লাসে আমরা ওভারঅল 6 অধ্যায়ের উপরে ক্লাসটা শেষ করব, ঠিক আছে। 6 অধ্যায়ের উপর ক্লাস থাকবে। তো সবাই একটু দ্রুত জয়েন করো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এবং শেয়ার করিও। শেয়ার করলে তোমাদের লাভ। ওকে, সবাই একটু শেয়ার করে দিবা। দেখো, আবর্তন প্রতিবর্তন এবং মজার বিষয় হচ্ছে আমাদের যখন ফার্স্ট পেপার থেকে কোশ্চেন মনে করো আসবে, আমাদের প্রথম পত্র থেকে পরীক্ষা হচ্ছে, মনে করো তুমি প্রথম পত্রের উপর পরীক্ষা দিবে। তো সেখানে তোমার এই 30টা এমসিকিউ থাকবে। তো 30টা এমসিকিউর মধ্যে তুমি 6 অধ্যায়ের আমরা যে টপিকটা পড়াবো সেখান থেকে তুমি, আমরা প্রতি বছরে কোশ্চেন যদি দেখো তুমি, কমপক্ষে 7 থেকে মানে 7টা বা 10টা এরকম কোশ্চেন থাকতে পারে। তো হিউজ বিষয়, কিন্তু 7টার নিচে পাওয়া যায় না এই অধ্যায়ের কোশ্চেনগুলো। তো আমাদের একটু ভালো করে পড়লে কিন্তু অধ্যায়টা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। যদি একটু ভালো করে আমরা দেখতে পারি অধ্যায়টা, ভালো করে বুঝি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর আবর্তন প্রতিবর্তন ভাই খুব সহজ জিনিস, কিন্তু অনেকে এটা বুঝো না, প্লাস এই জন্য কঠিন লাগে আমাদের কাছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব খুব সহজেই যাতে এই 2টা টপিক আজকের ক্লাসে আমি শেষ করতে পারি, আবর্তন আর প্রতিবর্তন, ঠিক আছে। তো সবাই একটু শেয়ার করে দিও, বলিও যে শেয়ার করছো, আমরা তাহলে শুরু করতে পারবো, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করতে পারি। আবার বলি ভাই, শেয়ার করলে তুমি ক্লাসটা করলে কি পাবা, স্মার্টফোন আর স্মার্ট ওয়াচ এবং 30টি টি শার্ট। আরও কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু 26-এর জন্য কোন ব্যাচ চলতেছে, যারা 26 ব্যাচে আছে, এইচএসসি 26, আচ্ছা একটু ইংলিশে লিখি, তো এইচএসসি 26-এ যারা আছে তারা কিন্তু আমাদের টেস্ট প্রিপারেশন, যেটা হচ্ছে টেস্ট প্রিপারেশন আমার একটা ব্যাচ আছে আমাদের, ওই ব্যাচে কিন্তু অলরেডি তোমরা ভর্তি হতে পারো। আর যারা হচ্ছে 27-এ আসো তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি সাবজেক্ট ওয়াইজ প্লাস সব মানে কম্বো প্যাক মানে কোর্স আছে। সুতরাং এখানে তোমরা ভর্তি হতে পারো। ওকে, আমরা এখন শুরু করতে পারি। ক্লাসে মেনশন করতে করতে আমাকে মেনশন করে দিচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আবর্তনটা কি এটা আমরা দেখব। আবর্তনটা কি, ঠিক আছে। এই আবর্তন জিনিসটা বুঝলে যদি আমরা নিয়মটা পারি, মনে রাখবো হচ্ছে এখানে আবর্তন আর আমাদের টপিক আছে হচ্ছে প্রতিবর্তন। এই 2টা জিনিসের জাস্ট প্রত্যেকটা নিয়ম 4টা। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে আবর্তনের নিয়ম কয়টা। আবর্তনের নিয়ম আসলে 4টা। এমসিকিউ আসতে পারে, কিন্তু আবর্তনের নিয়ম কয়টা, আবর্তনের নিয়ম 4টা। এবং যারা ফার্স্ট ইয়ারের আসো তাদের বোঝার সুবিধার্থে আমরা কি বলতে পারি এখানে, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য বিধেয়ের কথা আসবে। তো উদ্দেশ্য কি, মনে করে উদ্দেশ্য হচ্ছে আমাদের ইংলিশে বলে এটা সাবজেক্ট, তার মানে একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলবো, মানে সেন্টেন্সের শুরুতে থাকে আর কি। আর বিধেয় মানে হচ্ছে প্রেডিকেট বলে এটাকে, প্রেডিকেট।
একটা সেন্টেন্সের যে দুইটা অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয়। তো আমাদের উদ্দেশ্য মানে একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলবো, মানে উদ্দেশ্যের পরে যা আছে সবগুলো হচ্ছে আমাদের হচ্ছে বিধেয়। ঠিক আছে, তো এই জাস্ট এই দুটো জিনিস মনে রাখো যারা ফার্স্ট ইয়ারে আসো। এখন দেখো যে আবর্তন আসলে কি, যে অমাধ্যম অনুমান। ফার্স্ট অফ অল হচ্ছে আবর্তন একটা অমাধ্যম অনুমান। আমাদের আবর্তন অবরোহ অনুমান এবং অবরোহ অনুমানের অমাধ্যম অনুমান। যদি আমরা অবরোহ অনুমানকে ভাগ করি তাহলে দুইটা অনুমান পাবো, একটা হচ্ছে অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম। আবার বলি, অবরোহ অনুমানকে ভাগ করলে আমরা দুইটা অনুমান প্রক্রিয়া পাই, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। আর অমাধ্যম কাকে বলে? যেখানে হচ্ছে আমাদের একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসে। আর আশ্রয় বাক্য কি? আমাদের যে সকল বাক্য সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে, যে সকল বাক্য সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে তাদেরকে বলবো আমরা হচ্ছে আশ্রয় বাক্য। আর এবং সর্বশেষ যে নতুন বাক্য সেটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। ঠিক আছে, এখন যদি আমরা দেখি আবর্তনটা কি, সেটা হচ্ছে একটা অমাধ্যম অনুমান। এখন বলতে পারে নিচের কোনটা অমাধ্যম অনুমান এমসিকিউতে, তাহলে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন এগুলো হচ্ছে অমাধ্যম অনুমান। আর যে সহানুমান আমরা যেটা 6 তারিখে ক্লাস নিতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের একটা মাধ্যম অনুমান। ঠিক আছে, ওটা কেন মাধ্যম অনুমান আমরা অন্যদিন দেখব। এখন সেটা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের আবর্তন, যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন করা যাবে না। আর গুণ মানে মনে রাখবা আমাদের এই গুণের কথা বলছে হচ্ছে কোথায়, সংযোজক। মানে সংযোগ যদি হয় তাহলে হচ্ছে আমাদের আবর্তনের ক্ষেত্রে হয় থাকবে। সংযোগ যদি হয় থাকে আবর্তন পরেরটাও হয় হবে, মানে আশ্রয় বাক্যে হয়, সিদ্ধান্তে হয় থাকবে। আশ্রয় বাক্যে মনে করো 9 আছে, তাহলে সিদ্ধান্তেও 9 থাকবে। ঠিক আছে, আমাদের সংজ্ঞাটা একটু বুঝতে কঠিন লাগবে, বাট নিয়মে আসলে ইজি হয়ে যাবে। একটু খেয়াল করো যে আমাদের অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে, মানে গুণ আমাদের একই থাকবে। আর গুণ দেখবো কোথায়, সংযোজক। সংযোজক যদি আমাদের আশ্রয় বাক্য হয় থাকে সিদ্ধান্ত হবে হচ্ছে হয়, আশ্রয় বাক্য 9 থাকলে সিদ্ধান্ত হবে 9। তো গুণের পরিবর্তন না করে আমাদের আশ্রয় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনকে কি বলবে, আবর্তন। তাহলে যদি আমরা এটাকে আরো সহজে বলি যে অমাধ্যম অবরোহ অনুমানে আমাদের হচ্ছে কি করতে হবে, গুণের পরিবর্তন করা যাবে না। গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন, মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের কি হবে, আশ্রয় বাক্য উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, আর আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, মানে ক্রস হয়ে যাবে। ঠিক আছে, এই ক্রস যে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের আবর্তন। আমরা সংজ্ঞা তো বলছি তোমাদের মাথার উপর যেতে পারে, বাট আমরা এখন তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের নিয়ম যদি ক্লিয়ারলি দেখি তাহলে নিয়ম দেখলে আমরা খুব ইজিলি এই জিনিসটা বুঝবো। দেখো নিয়ম যেহেতু বলছে আবর্তন নিয়ম কয়টা, 4টা। ফার্স্ট নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। মনে করো আমাদের আশ্রয় বাক্য আর বলছে হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তো আশ্রয় বাক্য মনে করো এটা হচ্ছে একটা আশ্রয় বাক্য আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। এই জিনিসটা হচ্ছে উদ্দেশ্য, আশ্রয় বাক্য উদ্দেশ্য, এটা হচ্ছে মনে করো বিধেয়, মনে করো সংকেত দেব হচ্ছে আমরা। আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য, সিদ্ধান্ত বাক্যের বিধেয়। আমরা জানি একটা বাক্য হলে সেখানে আসলে উদ্দেশ্য বিধেয় থাকবে, আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য, পরে যেটা থাকে সেটা হচ্ছে বিধেয়। তো এখানে হচ্ছে আমাদের আশ্রয় বাক্যের এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। এটা সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য, এটা সিদ্ধান্ত বাক্যের বিধেয়। ভালো করে বুঝিও। 1 নম্বর নিয়ম কি বলছে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। তার মানে এটা হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য, এটা সিদ্ধান্তে গিয়ে বিধেয় হবে, মানে এটা এখানে আসবে, ক্রস হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, যে হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় থাকবে সে সিদ্ধান্তে গিয়ে কি হবে, উদ্দেশ্য হয়ে যাবে। এই হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয়, সেটা সিদ্ধান্তে গিয়ে সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এই যে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। আবার বলি দুটা নিয়ম, আবর্তনের 4টা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। তারপর বলছে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, এটা হচ্ছে আশ্রয় বাক্য, তার বিধেয় সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য হচ্ছে। দেখো ক্রস হয়ে যাচ্ছে, এই ক্রস হয়ে যাওয়ায় হচ্ছে আমাদের কি, আবর্তনের জাস্ট প্রথম 2টা নিয়ম। দেন 3 নম্বর নিয়ম, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই হবে। অর্থাৎ আমাদের আশ্রয় বাক্য যদি সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক, সদর্থক মানে কি হ্যাঁ বাচক হয়, সিদ্ধান্ত সদর্থক হবে, মানে সিদ্ধান্ত হ্যাঁ হবে, এই যে হ্যাঁ হলে হ্যাঁ হবে। আর আশ্রয় বাক্য যদি নর্থক হয় সিদ্ধান্ত না হবে।
মানে নর্থক হবে। এক কথা 3 নাম্বার নিয়ম বলছে আমাদের যদি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত হবে নর্থক, ঠিক আছে। মানুষ কথা শোনালে তো আর পুরস্কার পাবা না। 4 নাম্বার, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এখন কোশ্চেন হচ্ছে আসলে অব্যাপ্য কি? এই ব্যাপ্যটাকে বোঝাই। ব্যাপ্য মানে হচ্ছে তার প্রসারতা, মানে সেটা কতটুকু জায়গা জুড়ে আছে, ঠিক আছে। একটা বস্তু মনে করো কতটুকু জায়গা জুড়ে আছে, এটা তার প্রসারণ বোঝায় বা ব্যাপ্য বোঝায়। আর অব্যাপ্য মানে হচ্ছে তার মানে ব্যাপ্য না আসে। এখন বলছে আশ্রয় বাক্যে যে জিনিসটা অব্যাপ্য সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। মনে করো আগে থেকে যে মানে পড়ালেখা করে না তার তো পরীক্ষায় ভালো ফলাফল হওয়া উচিত না, তেমনই আর কি। মানে হচ্ছে অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই অব্যাপ্য আর ব্যাপ্য আমরা কীভাবে বুঝি? আমরা হচ্ছে একটা সূত্র থেকে পড়ি যে এস ইবি আইএন ওপি। আচ্ছা, এটা আমরা যখন 4টা যুক্তিবাক্যে আবর্তন দেখবো একটু পরেই, তখন আমি তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলবো। তাহলে আমি 4টা নিয়ম আবার একটু রিপিট করি। আমাদের ফার্স্ট অফ অল আবর্তন বলছে কি? গুণের পরিবর্তন না করে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত যে স্থান পরিবর্তন সেটা হচ্ছে আবর্তন। এখন বললাম আবর্তনের নিয়ম কয়টা আছে? 4টা। ফার্স্ট নিয়ম, আবর্তনের যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে। 2 নাম্বার নিয়ম, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম ছিল। আর 2 নাম্বার নিয়ম কি বলছে? আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এই যে ক্রস হয়ে যাচ্ছিল, এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ কি থাকবে? গুণ সবসময় হচ্ছে একই থাকবে, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত হবে সদর্থক, আশ্রয় বাক্য যদি নর্থক হয় সিদ্ধান্ত হবে নর্থক। এটা হচ্ছে 3টা নিয়ম। 4 নাম্বার এবং লাস্ট নিয়ম হচ্ছে আমাদের আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, ঠিক আছে। এই 4টা নিয়ম, এই 4টা নিয়ম মনে থাকলে আমরা এই আবর্তনের যে কোনো যেখানে চলে গেছে। ওকে, তাহলে আমরা বললাম যে আমাদের আবর্তনের সংজ্ঞা এবং আবর্তন আমাদের কিভাবে হচ্ছে এটা কিন্তু খেয়াল করতে হবে। তোমাদের কি নেট সমস্যা করতেছে? নেট তো ঠিকই আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা আবর্তনের এই যে জিনিসটা একটু ভালোভাবে করবো। দেন হচ্ছে আবর্তন কয় প্রকার সেটাতে আসি। আশা করি আবর্তন নিয়ম বুঝছো। এখন আবর্তন কয় প্রকার এবং হচ্ছে কোনটা কি সেটা পড়বো আমরা, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল দেখো আবর্তন আসলে 2 প্রকার, একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। সরল মানে হচ্ছে আগেও যা ছিল এখন তাই আছে। মনে করো একটা মানুষ সরল মানে ও আগে ওর অতীতকালের ঘটনা প্লাস বর্তমান কালেও ভালো ছিল, এখনো ভালো, মানে অতীতে ভালো ছিল এখনো ভালো আছে। আর হচ্ছে অসরল মানে হচ্ছে আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, বা আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, এটা। এখন আমরা সেটাকে আবর্তন অনুসারে দেখব যে আবর্তন আসলে সরল আবর্তন আছে, অসরল আবর্তন আছে। তো সরল আবর্তন মানে কি? যেটার পরিমাণ একই থাকবে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যখন একই থাকবে তখন সেটা হচ্ছে সরল। আর আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ যখন ভিন্ন হবে তখন সেটা অসরল। দেখো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই, মানে ও আগেও যা ছিল এখনো তাই আছে, সেটা হচ্ছে সরল আবর্তন। যেমন আমরা ই থেকে ই করি, এগুলো আমরা পরে দেখাচ্ছি কারণ তোমরা এখন দেখালে বুঝবে না। আর অসরল আবর্তন হচ্ছে দেখো আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে। এখন আমরা যেহেতু 4টা যুক্তিবাক্যের আবর্তন আমরা দেখে ফেলছি, এখন আমি তোমাদেরকে এই যে আমরা এই 4টা যুক্তিবাক্যের আবর্তন দেখবো, ঠিক আছে। আমরা যেহেতু তোমাদেরকে আবর্তনের নিয়ম করাই ফেলছি, এখন তোমাদের আবর্তনের আমি এই 4টা যুক্তিবাক্যে আবর্তন দেখাবো। পরীক্ষা আমাদের সিকিউতে মনে করো ঘ দাগে এখান থেকে কোশ্চেন আসবে যে 4টা যুক্তিবাক্যের আবর্তন দেখাও, তখন কিন্তু তোমাকে এই পুরোটা জিনিসই দেখাতে হবে, ঠিক আছে। এই পুরোটা জিনিসই তখন তোমাকে পরীক্ষার হলে কিন্তু দেখাতে হবে। এখন বলছে যে আবর্তনের 4টা নিয়মের মধ্যে ফার্স্ট হচ্ছে এ যুক্তিবাক্যের আবর্তন। তো এই যুক্তিবাক্যের আবর্তন আমরা করলে কি দেখবো? আসলে এই যুক্তিবাক্যের আবর্তন হবে হচ্ছে আই যুক্তিবাক্যে। কেন হবে আমরা দেখতেছি। দেখো আমরা জানি হচ্ছে ফার্স্ট অফ অল এ মানে কি? এ মানে হচ্ছে সার্বিক সদর্থক, ঠিক আছে, সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এখন আমরা জানি আবর্তনের 3 নাম্বার নিয়ম অনুসারে আমাদের সবসময় দেখবা কোন যুক্তিবাক্য থেকে কোন যুক্তিবাক্যে আবর্তন হবে, এটার জন্য দেখতে হবে আমাদের 3 এবং 4 নাম্বার নিয়ম। আর প্রথম দুটা তো আমাদের জাস্ট উদ্দেশ্য বিধেয় চেঞ্জ, বাট আমাদের 3 আর 4 নাম্বার নিয়মের কারণে আমরা বুঝবো কোন যুক্তিবাক্য থেকে কোন যুক্তিবাক্যে আবর্তন
করতে হবে, ঠিক আছে। এখন ফার্স্ট দেখো হচ্ছে আমরা বলছি এ হচ্ছে একটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তো এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে আমাদের পরিবর্তন করতে গেলে 3 নিয়ম বা নিয়মটা খেয়াল করবো প্রথমে। সেটা হচ্ছে এ হচ্ছে যেহেতু সার্বিক যুক্তিবাক্য, তাহলে আমাদের এ যুক্তিবাক্য আবর্তন হয় এতে হবে, না হলে আয়তে হবে। কারণ হচ্ছে আমাদের এই দুটো যুক্তিবাক্যই সদর্থক, এ এবং আয় হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। বাকি হচ্ছে আমাদের ই এবং হচ্ছে ও, ই হচ্ছে সার্বিক নর্থক, ও হচ্ছে বিশেষ নর্থক, দুইটা হচ্ছে নর্থক। তার মানে আমাদের 3 নম্বর নিয়ম বলছে আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক হবে। তার মানে এ থেকে এ এবং আয় ছাড়া বাকি যুক্তিবাক্যে আমরা আবর্তন করতে পারবো না, ঠিক আছে। তাহলে এ থেকে এ না হলে আয় করতে হবে। এখন হচ্ছে কথা আমরা এই দুটো করতে পারবো না, সেটা কিন্তু আমাদের ব্যাখ্যায় বলতে হবে এখানে, ঠিক আছে। আমরা পরে আসতেছি। এখন এ থেকে এ কেন হবে না, দেখো এ থেকে এ কেন হবে না। প্রথমত আমরা এ মনে করে প্রথম আশ্রয় বাক্য এ যুক্তিবাক্য, আর হচ্ছে সিদ্ধান্ত এ থেকে এ করলাম, তো কি হবে আমরা জানি আশ্রয় এ যুক্তিবাক্য হচ্ছে ব্যাপ্যতা নিয়ম কি, এ এস মানে হচ্ছে সাবজেক্টের কথা বলছে, তার মানে উদ্দেশ্য পদের কথা বলছে, তো উদ্দেশ্য পদে হবে ব্যাপ্য, তাহলে এটা কিন্তু ব্যাপ্য আছে, তো এটা কি হবে এখানে চলে যাবে। আর আমাদের জানি আশ্রয় বাক্যের হচ্ছে বিধেয় পদ অব্যাপ্য আছে, তো এটা অব্যাপ্য, কিন্তু এ থেকে এতে নিয়ে আসলে এখানে নিয়ে আসলে আমরা জানি এ যুক্তিবাক্যের উদ্দেশ্য হয় ব্যাপ্য, তো এখানে অব্যাপ্য পদ, এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে ব্যাপ্য হয়ে যাচ্ছে। তো আমাদের 4 নম্বর নিয়ম কি বলছিল, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না, যার কারণে আসলে এই যুক্তিবাক্যের এই যুক্তিবাক্য থেকে এই যুক্তিবাক্যে আবর্তন হয় না। এটা থেকে খ থেকে কোশ্চেন করতে পারে। এই জিনিসটা যারা বুঝবে তারা খুব ইজিলি সব টপিক বুঝবা, ঠিক আছে। ক্লাসটা শেয়ার করিও বেশি বেশি, ওকে। তাহলে যেটা বললাম যে এ থেকে এ যুক্তিবাক্যে আবর্তন কেন হয় না, কারণ হচ্ছে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন হয়। আমরা জানি এ যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য, বাট যখন এ থেকে করব এই বিধেয়টা উদ্দেশ্যে চলে আসবে, যার কারণে আমাদের ওটা ব্যাপ্য হয়ে যাবে। তো আমরা জানি 4 নম্বর নিয়মে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। কে কে বুঝছো এটা বলো, একটু কমেন্ট করিও। এখন আমরা জাস্ট ব্যাখ্যাটা বলি, তোমাদেরকে সবটা বোঝাই দিচ্ছি, এখন ব্যাখ্যাটাতে আসি। দেখো এই যুক্তিবাক্যের আবর্তন এই যুক্তিবাক্যে করা যাবে না, কারণ এক্ষেত্রে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হবে। কেননা এই যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য, কিন্তু আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ বিধেয় পদ কি হবে সিদ্ধান্তে আমাদের ব্যাপ্য হতে পারবে না, সেই কথাটা বলছে। সেক্ষেত্রে আমাদের যদি পারফেক্টলি নিয়ম মেনে করতে হয়, তাহলে আমরা এ থেকে সবসময় আই পাবো, ঠিক আছে। কেননা আমরা জানি আই হচ্ছে আই এন, দুইটা যুক্তিবাক্য আসলে আমাদের অব্যাপ্য, সুতরাং এই আমাদের এখানে কখনোই অব্যাপ্য পদ ব্যাপ্য হওয়ার চান্স নাই, সুতরাং এ থেকে আই হবে, ঠিক আছে। এ থেকে আই হবে, গুড। যারা বুঝতো তার জন্য একটা কি করা যায়, বিগ স্যালুট। এখন দেখো আমরা হচ্ছে একটা সহজে হচ্ছে দেখি একটা উদাহরণ আবর্তনের, কেন এটা এ থেকে আয়ে হয়েছে। দেখো সকল দার্শনিক হন প্রজ্ঞাবান, যেহেতু এখানে দার্শনিকটা হচ্ছে আমাদের কি ব্যাপ্য, এটাও কিন্তু কি অব্যাপ্য, আর এটাও তো আমার অব্যাপ্য থেকে অব্যাপ্য হচ্ছে, কোনো চান্স সমস্যা নাই। আর দেখো এই দার্শনিক এখানে চলে গেছে, প্রজ্ঞাবান এখানে চলে আসছে। এই যে আমরা বলছিলাম এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, দেখো এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এই মানে উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, প্রথম দুটো নিয়ম মানছে। এবং হন 3 নম্বর নিয়ম মানছে, মানে আমাদের হচ্ছে সদর্থ থেকে সদর্থক হয়েছে, আর হচ্ছে 9 থাকলে 9 আসতো, সে বিষয়টা আলাদা। তাহলে এ থেকে এই যুক্তিবাক্যে আবর্তন দেখলাম। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম আবর্তন আসলে 2 প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে অসরল। দেখো এইটা হচ্ছে এ থেকে এই যুক্তিবাক্যের আবর্তন, এ থেকে আয় যুক্তিবাক্যের আবর্তন হচ্ছে, তার মানে এটা হচ্ছে অসরল, কারণ পরিমাণ চেঞ্জ হয়েছে, সার্বিক থেকে বিশেষে চলে আসছে। এই যে এ হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, আয় হচ্ছে বিশেষ যুক্তিবাক্য, তো সার্বিক থেকে বিশেষে আসা মানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অসরল আবর্তন। আর সরল আবর্তন আমাদের একটু পরেই দেখতেছি, পড়াতে দেখবে খুব ইজি হয়ে যাবে, জিনিসটা সহজ হয়ে যাবে। এখন ই যুক্তিবাক্যে আবর্তন, প্রথমত ব্যাখ্যা আমরা পরে দেখব। ব্যাখ্যা দেখার আগে তোমাদের বলি, দেখো ই যেহেতু একটা কি, ই যেহেতু সার্বিক নর্থক যুক্তিবাক্য, তো যেহেতু সার্বিক নর্থক যুক্তিবাক্য, তো সার্বিক নর্থক যুক্তিবাক্যে আমরা কি জানি, সার্বিক নর্থক যুক্তিবাক্য আমরা জানি তাহলে ই থেকে হতে পারে হচ্ছে ই, না হলে হচ্ছে ও, কারণ হচ্ছে বাকি আমাদের এ এবং আয় হচ্ছে হয়, বা মনে করো হয় লিখলাম, মানে হচ্ছে হ্যাঁ বাচক, মানে সদর্থক। তো সদর্থক আমাদের হবে না, আমাদের করতে হবে ই থেকে ই, না হলে ও। এখন ই থেকে আসলে ও হবে না, বা ই থেকে ও হবে কিনা আমরা দেখবো। দেখো ই হচ্ছে ই বি,
তো ই আসলে এখানে ব্যাপ্য পদ, তো ই থেকে আমাদের ও হতে পারে, বাট আমরা ই থেকে ও কখন করব না, কারণ হচ্ছে যখন আমাদের মনে করো আমার সহজেই মানে সার্বিক থেকে সার্বিকে করা যাবে, তখন আমি সার্বিক থেকে সার্বিকে রাখবো। মনে রাখবো অবরোহ অনুমানের ক্ষেত্রে যখন সার্বিক থেকে সার্বিকে সিদ্ধান্ত আনা যাবে, তখন আমরা সার্বিক থেকে বিশেষে সিদ্ধান্ত নিয়ে যাব না। আবার বলছি, যখন সার্বিক থেকে সার্বিকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে, তখন আমরা সার্বিক থেকে কখনোই বিশেষে নিয়ে যাব না। ঠিক আছে, তাহলে দেখো যে বলছি ই যুক্ত বাক্যে আবর্তিত হবে ই যুক্ত বাক্য, কারণ ই যুক্ত বাক্য হচ্ছে একটি নর্থক যুক্ত বাক্য, আর নর্থক যুক্ত বাক্য হওয়ার কারণে সিদ্ধান্ত নর্থক যুক্ত বাক্য হবে। সুতরাং ই থেকে আমাদের ই বা ও হতে পারে, বাট আমাদের ওতে কখন করবো না, কারণ আমাদের যখন সার্বিক থেকে সার্বিক করার সুযোগ থাকে, তখন আমরা বিশেষে সিদ্ধান্ত নেওয়ার কোনো সার্থকতা থাকে না, যার কারণে আমাদের ই থেকে ই হবে, ই থেকে ই হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা সরল আবর্তন, এটা হচ্ছে আবর্তনের দুইটা প্রকারের মধ্যে সরলে পড়তেছে, কারণ এটা হচ্ছে আমাদের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে না, সার্বিক থেকে সার্বিকে আসে, সুতরাং এটা সরল আবর্তন। আর আমরা যখন এ থেকে আয় হচ্ছিল ওটা অসরল আবর্তন, কারণ ওটার পরিমাণ চেঞ্জ হচ্ছিল। দেখো কোনো চতুষ্পদ, এই যে কোনো মানুষ নয় চতুষ্পদ, কোনো মানুষ নয় চতুষ্পদ, এই কোনো হবে কি কোনো চতুষ্পদ প্রাণী নয় মানুষ, এই যে এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, যে এই চেঞ্জটা দেখো নয় নয়ই আছে। ঠিক আছে, এখন আয় যুক্ত বাক্যের আবর্তনটা দেখে ফেলি, সবগুলো কিন্তু ইজি, তুমি যদি একটা বুঝো প্লাস নিয়মটা মনে থাকে, তোমার কাছে সবকিছু পানি হয়ে যাবে। এখন আয় যুক্ত বাক্যের প্রতিবর্তন, ফার্স্ট অফ অল দেখো আয় থেকে আমাদের আয় যেহেতু একটা আমাদের বিশেষ, এটা হচ্ছে একটা বিশেষ সদর্থক, তো বিশেষ সদর্থক হওয়ার কারণে আমাদের অবশ্যই এটাকে সদর্থক করতে হবে। আর যেহেতু এটা একটা বিশেষ থেকে আমরা জানি অবরোহ অনুমান বিশেষ থেকে কখনোই সার্বিকে যেতে পারে না, অবরোহ ধর্ম হচ্ছে সে সার্বিক থেকে সার্বিকে থাকবে, নাহলে সার্বিক থেকে বিশেষে আসবে, মানে কম হবে নাহলে সমান থাকবে। বাট আমরা তো জানি বিশেষ থেকে সার্বিকে গেলে আরোহ অনুমান যায়, সুতরাং এটা কখনোই এ থেকে মানে আয় এটাতে আসতে পারবে না, কিন্তু কখনোই আয় থেকে এ হবে না। ঠিক আছে, আমাদের আয় থেকে তাহলে চান্স জাস্ট আয় থেকে আই আসে, আয় থেকে তো ও হবে না, আয় থেকে ও কেন হচ্ছে না, আয় হচ্ছে সদর্থক, ও হচ্ছে নর্থক, সুতরাং আয় থেকে আই হবে। বাকিগুলো কেন হচ্ছে না ব্যাখ্যা কিন্তু তোমরা পারবে এখন। ঠিক আছে, এখন তাহলে দেখো কিছু রাজনীতিবিদ হন ব্যবসায়ী, এই যে রাজনীতিবিদ এখানে চলে যাবে, ব্যবসায়ী এখানে চলে আসবে, এবং হনই থাকবে, তার মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই দেখো এই জিনিসটা থাকবে এখানে। কিছু রাজনীতিবিদ হন ব্যবসায়ী, কিছু ব্যবসায়ী হন রাজনীতিবিদ, কিছু রাজনীতিবিদ হন ব্যবসায়ী, কিছু এই ব্যবসায়ী এখানে চলে আসছে, হন রাজনীতিবিদ লাস্টে চলে গেছে। ঠিক আছে, উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য হয়েছে, গুণ একই আছে, গুণ একই আছে। ঠিক আছে, এবং অব্যয় ব্যাপ্যতার নিয়মে কিন্তু মানছে, সুতরাং এটা হচ্ছে আমাদের একটা ওকে। ঠিক আছে, তাহলে আশা করি এটা পারবো আমরা। এখন তাহলে বলো আয় হচ্ছে কোন আবর্তন, আয় কি সরল নাকি অসরল? মেনশনও দিচ্ছ প্লাস একটু অ্যান্সারও করো, আয় কি সরল আবর্তন নাকি অসরল আবর্তন একটু বলবা। এরপর হচ্ছে ও যুক্তি বাক্যটা আসি, ও যুক্তি বাক্য আসলে এটা খদাকে কোশ্চেন এখান থেকে বেশি বেশি আসে, যে ও যুক্তি বাক্যের আবর্তন আসলে কেন হচ্ছে বা কেন হচ্ছে না বা হয় কেন, এটা আমরা দেখবো। আসলে ও যুক্তি বাক্যটা কি, ও যুক্তি বাক্য হচ্ছে আমাদের একটা বিশেষ নর্থক যুক্তি বাক্য, তো বিশেষ নর্থক যুক্তি বাক্য হওয়ার কারণে আমাদের আসলে ও থেকে আমরা ই করতে পারে না, কারণ আমাদের আসলে ও যুক্তিবাক্য যেহেতু বিশেষ, বিশেষ থেকে সার্বিক কখনো হয় না, আর ও থেকে ও যুক্তিবাক্য হয় না। কেন হয় না দেখো এখানে বলছে, কিছু মানুষ নয়, কিছু মানুষ, দেখো আমাদের প্রথম দুইটা তিনটা নিয়মে মানতেছে। দেখো এই কিছু মানুষ এখানে চলে আসছে, আশাবাদী এখানে চলে আসছে, এই যে ক্রস কানেকশন দেখছো। তাহলে কিছু মানুষ নয় আশাবাদী, কিছু আশাবাদী নয় মানুষ, আমাদের প্রথম মানে এক থেকে এখানে 3 নাম্বার নিয়ম মানছে, বাট 4 নাম্বার যে নিয়ম আছে এটা মানা নাই। 4 নাম্বার নিয়ম কি, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে কি হতে পারবে না, ব্যাপ্য হতে পারবে না। তো আমাদের এখানে ও যুক্তিবাক্য ও পি মানে ও যুক্তিবাক্যের উদ্দেশ্য কি, উদ্দেশ্য ব্যাপ্য, আর হচ্ছে বিধেয় অব্যাপ্য। ঠিক আছে, আমি জাস্ট আচ্ছা অব্যাপ্য লিখলাম, তো উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। বাট আমরা যখন দেখো এই যে ও থেকে ও করছে, এটা কিন্তু কি ছিল, এটা হচ্ছে আমাদের ওপি, এটা হচ্ছে অব্যাপ্য, এটা হচ্ছে ব্যাপ্য। ঠিক আছে, তো আমাদের এই অব্যাপ্য সিদ্ধান্তে কি হচ্ছে, ও থেকে ও করলে আমাদের ও যুক্তিবাক্যের বিধেয় কি, বিধেয় হচ্ছে ব্যাপ্য। তাহলে এই যে
অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে কি হচ্ছে, অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের আসলে ও থেকে ও যুক্ত বাক্যে আবর্তন করলে সেটা অবৈধ হবে, সেটা অবৈধ হবে, ও থেকে ও যুক্ত বাক্যে আবর্তন হবে না, ঠিক আছে। ও থেকে ওকে ওকে সরল বলছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে দেখো আমরা বলছি তাহলে ও যুক্ত বাক্যে আবর্তন হবে না, ঠিক আছে। এখন আসি, এখন তোমরা বলো কোন কোন যুক্তি বাক্যে সরল আবর্তন হয় আর কোন কোন যুক্তি বাক্যে অসরল আবর্তন হয়। এখন আর না বললে চলবে, কারণ আমি বের করে ফেলছি অলরেডি ছক আমাদের খুব ইজিলি মনে রাখা যাবে। আমরা জানি এ যুক্তি বাক্যে আবর্তন আই যুক্তি বাক্য হবে, ই যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্য হবে, আই যুক্তি বাক্যের আবর্তনও আই যুক্তি বাক্যে, আর ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, আবর্তন কি নয়, সম্ভব নয়, ঠিক আছে। এখন তাহলে দেখো এই দুটা হচ্ছে কি সরল আবর্তন, এই দুটো হচ্ছে সরল আবর্তন, আর এ হচ্ছে অসরল আবর্তন, এ হচ্ছে কি অসরল আবর্তন, ঠিক আছে। এ কি অসরল আবর্তন, ক্লিয়ার। বলো বুঝছো কিনা, ঠিকঠাক পারবা কিনা আবর্তন থেকে কোশ্চেন। এখন কোশ্চেন কেমন আসবে আমি এটাও দেখা দিচ্ছি, কোশ্চেন কেমন আসবে আমি এটা দেখা দিচ্ছি। তোমরা ক্লাসটা অনেক কম মানুষ শেয়ার করছো, বই তোমরা তো ফোন টোন পাবা না, তোমরা ফোন টোন তো কম পাবা, ফোন তারপর হচ্ছে টি শার্ট এই স্মার্ট ওয়াচ, এটা কারা নিবে, তাইলে বেশি বেশি শেয়ার করো। হ্যাঁ প্রতি আবর্তন সহানুমানের বৈধ রূপ, এগুলো থেকে কোশ্চেন আসে না ভাইয়া, ঠিক আছে, এগুলো থেকে কম কোশ্চেন আসে। মেনশনও দিবা, শেয়ারও করবা, ঠিক আছে, শেয়ার করিও। ওকে আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে। এখানে যারা বুঝতে পারছে বলছে অধিকাংশ টেস্ট প্রিপারেশন ব্যাচের স্টুডেন্ট এই গোল্ডেনে ছিল, ঠিক আছে। তাহলে আবর্তন ক্লিয়ার, আবর্তন ক্লিয়ার। এখন পরীক্ষায় দেখো আরও একটু বলি, পরীক্ষায় আবর্তন আমাদের যেটা হতে পারে সিকিউ, এই আবর্তন টপিক থেকে যেগুলো সিকিউ হতে পারে, এই সিকিউ হচ্ছে আমাদের বলতে পারে সরল আবর্তন অসরল, মানে কোনটা সরল হতে পারে আর অসরল, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে তুমি ইজিলি বুঝে যাবে কোনটা অসরল। আর হচ্ছে যেটা মনে রাখবা আবর্তনের নিয়ম মনে রাখবা, আর এই শখটা মনে রাখলে এনাফ, ঠিক আছে, এই শখটা মনে রাখলে। আর এটা থেকে খদাগের কোশ্চেন আসবে, এর সম্ভব নয় কেন দিয়ে বলবে কি খদাগের কোশ্চেন, কেন সম্ভব নয় আমরা তো জানি, কারণ হচ্ছে আমাদের 3টা নিয়মে মানে, বাট বাকি 4 নাম্বার নিয়মটা মানে না, যার কারণে আমাদের সম্ভব নয়। ওকে ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে সরল অসরল থেকে কোশ্চেন আসতে পারে আবর্তনের। আর মনে করো আমাদের একটা এ বাক্য দিল, তাহলে তার আবর্তন কোন বাক্য হবে, আই বাক্য হবে। এরকম যদি থাকে এ থেকে আই হয়েছে উদ্দীপকে, বা ই থেকে ই যুক্তি বাক্য হয়েছে, বা হচ্ছে মনে করো আই থেকে আই যুক্তি বাক্য করছে উদ্দীপক, তাহলে তোমরা ডিরেক্টলি বুঝবা ভাই এটা কি হয়েছে, এটা আবর্তনের একটা উদাহরণ, ঠিক আছে, আবর্তনের একটা উদ্দীপক। এমন যদি থাকে তাহলে ডিরেক্টলি বুঝে যাবে এটা আবর্তন, এর বিস্তারিত লিখবা কেন আবর্তন হয়েছে, কি কারণ হয়েছে, কোন নিয়ম মানছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আশা করি এখন আমরা আরো সহজ জিনিস আসবো, সেটা হচ্ছে প্রতিবর্তন, যেটা আবর্তনের চাইতে খুব ইজি, এটা আবর্তনের চাইতে খুবই ইজি, ঠিক আছে, এটা আবর্তনের চাইতে অনেক ইজি। আগে আমরা এটা সংজ্ঞাটা ভালো করে খেয়াল করবো, তারপর নিয়ম আসবো। এটা আবর্তনের চাইতে ইজি, যারা আবর্তন বুঝছো তাদের কাছে প্রতিবর্তন কিছু না। ও একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের আবর্তনের যে আশ্রয় বাক্য আবর্তনে, ঠিক আছে, আমাদের আবর্তনের যে আশ্রয় বাক্য থাকবে, আশ্রয় বাক্য তাকে বলা হবে হচ্ছে আবর্তনীয়, ঠিক আছে, তাকে বলা হবে হচ্ছে আবর্তনীয়। আর যেটা সিদ্ধান্ত থাকবে, সিদ্ধান্তকে বলা হবে কি, সিদ্ধান্তকে বলবে আবর্তিত, মনে রাখবা। এখান থেকে আর ক দেখে বা এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে আবর্তনের আশ্রয় বাক্য কি বলা হয়, আবর্তনীয়, কেননা আবর্তনীয় হতে আসছে, আর যখন সিদ্ধান্ত সেটা আবর্তিত হয়ে গেছে, আবর্তিত, ঠিক আছে। এখন আমরা তারপরে আসি, সেটা হচ্ছে প্রতিবর্তন আসলে কাকে বলে, যে অমাধ্যম অবরোহণ মানে অর্থ একই থাকবে, মানে অর্থ অপরিবর্তিত থাকবে, গুণের পরিবর্তন করা হবে। এখানে কনসেপ্ট হচ্ছে 3টা জিনিস, প্রতিবর্তনের সংখ্যা হচ্ছে 3টা জিনিস, সেটা হচ্ছে আমাদের অর্থ একই থাকবে, গুণের পরিবর্তন করা হবে। মানে এখানে আমার যদি হয় থাকে আশ্রয় বাক্যে, সিদ্ধান্ত হবে হচ্ছে 9, হয় থাকলে সিদ্ধান্ত হবে 9, মনে করো সিদ্ধান্ত আছে 9, মানে উদ্দেশ্য আশ্রয় বাক্য আছে 9, সিদ্ধান্ত আসবে হচ্ছে হয়, ঠিক আছে,
হয় থাকলে নয় আসবে, নয় থাকলে হচ্ছে হয় আসবে। এখানে গুণের পরিবর্তন করা হবে। এবং 3 নাম্বার হচ্ছে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয়, মানে আমার দেখো বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তাকে প্রতিবর্তন। সংজ্ঞা পড়তে গেলে যদি মুখস্থ করতে যাও না বুঝে, তুমি তোমার মাথা পাগল হয়ে যাবে। তো মাথাটা পাগল করার দরকার নেই, আমরা সহজে বলি। প্রতিবর্তনের ক্ষেত্রে আমার জাস্ট কয়েকটা 3টা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে অর্থ পরিবর্তন হবে না, অর্থ একই থাকবে। গুণের পরিবর্তন করা হবে। প্রথম কথা কি, অর্থ একই থাকবে। 2 নম্বর কথা হচ্ছে গুণের পরিবর্তন করতে হবে। 3 নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদের কে বিরুদ্ধ পদ করতে হবে। এখন কথা হচ্ছে বিরুদ্ধ পদটা কি। এই বিরুদ্ধ পদ মানে হচ্ছে পুরো বাক্যার্থকে অস্বীকার করা। বিরুদ্ধ পদ মানে হচ্ছে পুরো বাক্যার্থকে অস্বীকার করা। মনে করো সাদা, তো সাদা বাদে যত রং আছে সবাই হচ্ছে ভাই অসাদা। সবুজ, সবুজ বাদে যত রং আছে সবাই হচ্ছে অসবুজ। মানুষ, মানুষ বাদে যারা আছে সবাই অমানুষ। মরণশীল মানে হচ্ছে মারা যায়, তাহলে যারা মারা যাবে তারা কি অমর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো বাক্যার্থকে অস্বীকার, মানে বাক্যার্থ মানে সংখ্যা, পুরো বাক্যার্থকে অস্বীকার করলে তাকে বলে হচ্ছে বিরুদ্ধ পদ। এখন তাহলে আমরা আবর্তনে প্রতিবর্তনের ক্ষেত্রে আমরা 3টা কথা বললাম। অর্থ একই থাকবে, গুণের পরিবর্তন করতে হবে, এরপর হচ্ছে বিধেয়ের আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করব। মানে একদম এখানে যেটা থাকবে, মনে করো এখানে সাদা থাকলে আমরা ওটাকেই আবার বিধেয় করব, বাট অসাদা লিখবো। ঠিক আছে, এই একটা কথা বলছে, আর কিছুই না। দেখো আমরা একটা উদাহরণ দেখি। সকল মানুষ হয় মরণশীল। এই মরণশীল আমরা এটাকে কি করব, আমরা যেহেতু মরণশীলের বিপরীত হচ্ছে এই বিরুদ্ধ পদ হচ্ছে অমর, সেটা নিয়ে আসবো। আর উদ্দেশ্য থাকবে। আর মানে আমাদের বলছে কি হবে, আমার গুণ পরিবর্তন হবে, যেহেতু এখানে হ্যাঁ বাচক, পরেরটা হবে না বাচক। হয় নয়, নয় থাকলে হয় হতো। ঠিক আছে, এবং আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে, মানে প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয়, আর প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। সেম হচ্ছে আবর্তনের যে আশ্রয় বাক্যকে আবর্তনীয়, আর প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে প্রতিবর্তনীয়। আর হচ্ছে আবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত, প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত। জাস্ট একই কথা। জি কিম জান্নাত, সেরা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি প্রতিবর্তনের সংজ্ঞা বুঝছো। আর মাথায় যদি যারা ফার্স্ট ইয়ার আসো না ঢুকলে আমরা আবার নিয়ে আসতে ঢুকানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে প্রতিবর্তনীয় বলে, আর সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত। ঠিক আছে, এখন আমরা প্রতিবর্তনটা তো বুঝলাম, এখন প্রতিবর্তনের নিয়ম আসি। যেমন আবর্তন প্রথমে দেখে আমাদের মাথা ঝামেলা হচ্ছিল, এখন প্রতিবর্তন দেখেও ঝামেলা হতে পারে, বাট এটা কম ঝামেলার। জাস্ট নিয়ম 4টা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা বলছিলাম যে আবর্তনে যেমন 4টা নিয়ম, প্রতিবর্তনেরও 4টাই নিয়ম। আবর্তনে কয়টা নিয়ম? 4টা। প্রতিবর্তনেরও নিয়ম কয়টা? 4টা। এবং এখানে আমরা সংজ্ঞা যা পড়ছি সেই সংজ্ঞাগুলো আসলে এখন নিয়মে রূপান্তরিত হবে। ফার্স্ট হচ্ছে 1 নাম্বার, আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। মানে আমরা এটা লিখি, এটা হচ্ছে উদ্দেশ্যপদ, এটা হচ্ছে সিদ্ধান্ত পদ। মানে হচ্ছে এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। বলছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, মানে এখানে যা থাকবে এখানে গিয়েও সে তাই হবে। ঠিক আছে, এখান থেকে এখানে চলে আসবে ডিরেক্ট। এবং বলছে গুণ ভিন্ন হবে। 2 নম্বর বলছে কি, আর 3 নম্বর গুণ ভিন্ন আসতেছে। আমার 2 নম্বর বলছে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। আশ্রয় বাক্যের বিধেয় পদ, তো আশ্রয় বাক্যের বিধেয় পদ এটাকে বিরুদ্ধ করতে হবে। এটাকে বিরুদ্ধ করে আমাদের এটাকেই সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। মানে বিরুদ্ধ যাকে করব বিরুদ্ধ পদটাই ব্যবহার করব, বিরুদ্ধ করেই ব্যবহার করব, বিরুদ্ধ করেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদকে বিরুদ্ধ করে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে আমাদের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য যদি আমার সদর্থক থাকে সিদ্ধান্ত হবে নর্থক। আশ্রয় বাক্য নর্থক থাকলে সিদ্ধান্ত হবে সদর্থক। মানে মনে করো এখানে আছে হয়, তো এখানে হবে নয়। মনে করো এখানে আছে নয়, এখানে হবে হয়। এইটা হচ্ছে 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর হচ্ছে পরিমাণ একই থাকবে, অর্থাৎ পরিমাণ অভিন্ন হবে। মনে করো আমার আশ্রয় বাক্য সার্বিক আছে, সিদ্ধান্ত হবে হচ্ছে সার্বিক। আশ্রয় বাক্য বিশেষ, তো সিদ্ধান্ত বিশেষ। ঠিক আছে,
ওকে, চারটা নিয়ম আশা করি বুঝতে পারছো। আমি আবার রিপিট করছি, কোনো সমস্যা নাই। বললাম প্রতিবর্তনের ক্ষেত্রে এখানেও নিয়ম চারটা। ফার্স্ট হচ্ছে আমাদের আশ্রবাক্যের উদ্দেশ্যপদ, আশ্রবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আশ্রবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তেরও উদ্দেশ্য হবে। এই যে তারপর বলছে আশ্রবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে, আশ্রবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। সিদ্ধান্তের বিধেয়, যে আশ্রবাক্যের বিধেয় পদের কি বিরুদ্ধ করে তাকেই আমরা সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ কি হবে, আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ হচ্ছে ভিন্ন হবে। অর্থাৎ আশ্রবাক্য যদি আমার সদর্থক হয় সিদ্ধান্ত হবে নর্থক, আশ্রবাক্য নর্থক হলে সিদ্ধান্ত হবে সদর্থক। 4 নম্বর হচ্ছে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, আশ্রবাক্য সার্বিক সিদ্ধান্ত সার্বিক, আশ্রবাক্য বিশেষ সিদ্ধান্ত বিশেষ। এই হচ্ছে 4টা নিয়ম। ক্লিয়ার কিনা? 4টা নিয়ম ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ বলো বলো, বুঝতেছো কিনা এখন বলো। নিয়ম যদি বোঝো তাহলে তোমার জন্য এটা খুব ইজি, আর নিয়ম না বুঝলে আমি সারাদিন চিল্লাইলেও তোমরা বুঝবে না। ওকে, নিয়ম খুব ইজি কিন্তু 4টা নিয়ম। এখন আমরা হচ্ছে প্রতিবর্তনের বিষয়টাতে আসি। যেহেতু প্রতিবর্তনের সংজ্ঞা প্লাস নিয়ম বোঝালাম, এখন হচ্ছে আমরা প্রতিবর্তন যে করব সেই প্রতিবর্তনটা একটু দেখি। প্রতিবর্তন খুব ইজি, প্রতিবর্তন অনেক বেশি ইজি আবর্তনের চাইতে। কারণ দেখো আমরা যখন এ যুক্ত বাক্যে আবর্তন করব তখন ডিরেক্টলি এ যুক্ত বাক্য, তাহলে প্রথম নিয়ম বলছে কি উদ্দেশ্য উদ্দেশ্য হবে, আর বিধেয়কে বিরুদ্ধপদ করতে হবে, তার মানে আর পরিবার একই থাকবে। তার মানে আমার যে কোনো সার্বিক যুক্ত বাক্য থাকলে সেটাকে আমার সার্বিকে রাখতে হবে। আর যেহেতু পরিমাণ ভিন্ন হবে, মানে হচ্ছে আমার সদর্থক থাকলে সেটা হবে নর্থক। এখন কত ইন্টারেস্টিং দেখো, আমার সার্বিক সদর্থ থাকলে সেটাই করবো সার্বিক নর্থক। সার্বিক সদর্থক আশ্রবাক্য মনে করো, আশ্রবাক্য সার্বিক সদর্থক মানে হচ্ছে এ বাক্য, আর তাহলে সেটাকে করতে হবে সার্বিক নর্থক, তার মানে হচ্ছে সেটা হয়ে যাবে ই বাক্য। ঠিক আছে, এখন মনে করো আমার আশ্রবাক্য আছে সার্বিক নর্থক, তাহলে হয়ে যাবে কি সার্বিক সদর্থক। কত ইজি দেখছো। আমরা ছকে যাব, তার আগে তোমাদের বলি, তার মানে এ বাক্য হয়ে যাবে ই বাক্যে, আর ই বাক্য হয়ে যাবে এ বাক্যে, আই বাক্য হবে হচ্ছে ও বাক্যে, আর ও বাক্য হবে হচ্ছে আই বাক্যে। মানে এক কথা হচ্ছে আমাদের একটা থেকে প্রথমটা হবে দ্বিতীয়টা, আমি আবার বলি প্রথমটা হবে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা হবে হচ্ছে প্রথমটা, আবার হচ্ছে তৃতীয় হবে চতুর্থ, আবার চতুর্থ হবে হচ্ছে তৃতীয়। আর আমরা এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোথা থেকে পাইছি, আমাদের যুক্তিবাক্য হচ্ছে 4টা, এ ই আই ও। এ মানে হচ্ছে সার্বিক সদর্থক, যাকে আমরা আসলে প্রথম বলে বললাম। ঠিক আছে, তাহলে আমাদের এ যুক্তিবাক্য হচ্ছে সার্বিক সদর্থক। তাহলে তাকে যদি আমরা প্রতিবর্তন করি, এই যে প্রতিবর্তন করি, তাহলে প্রতিবর্তন করলে আমার হচ্ছে সার্বিক নর্থক, মানে এ থেকে ই আসবে। এখন ব্যাখ্যাটাও দেখি, আমরা নিয়ম দিয়ে তো ব্যাখ্যা বললাম, এখন দেখি যেহেতু এ যুক্তিবাক্যে প্রতিবর্তন করতে হবে ই বাক্যে, আর এ যুক্তিবাক্য একটা সার্বিক সদর্থক। প্রতিবর্তনের ক্ষেত্রে যেহেতু পরিমাণ পরিবর্তিত হয় না, অর্থাৎ এ বাক্যের প্রতিবর্তিত আমাকে যদি করতে হয় তাহলে সার্বিক বাক্যেই করতে হবে, আর প্রতিবর্তনের ক্ষেত্রে আমার গুণের পরিবর্তন করতে হবে। তার মানে এ যেহেতু সদর্থক, তাহলে সেকে যদি আমরা নর্থক করি তাহলে ই বাক্য করতে হবে। সুতরাং এ যুক্তিবাক্যের প্রতিবর্তন আমাদের হচ্ছে ই বাক্যে হয়। এখন উদাহরণ দেখি, সকল ফুল হয় সুন্দর, সকল ফুল, তাহলে কোনো ফুল, এই যে ফুল ফুলই চলে আসলো, হয় আছে নয় হবে। আর সুন্দরের প্রতিবর্তন দেখো সুন্দর, এর বিরুদ্ধ পদ হচ্ছে অসুন্দর, অসুন্দর, এই যে অসুন্দর চলে আসছে। আর আমাদের প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয়, আর প্রতিবর্তনের সিদ্ধান্ত বাক্যকে বলা হয় প্রতিবর্তিত। ক্লিয়ার কিনা একটু বলো। জি স্যার, সেরা সেরা গেঞ্জি দিতাম তো, কেন গেঞ্জি দিতাম না। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এটাও ক্লিয়ার। এখন আমরা পরেরটাতে যাই, মানে এ যুক্তিবাক্য দেখলাম, পরেরটা তাহলে যেহেতু বলে দিছি এ থেকে ই হবে, তাহলে ই থেকে এ হয়ে যাবে। এখন জাস্ট উদাহরণটা দেখি, ই থেকে কেন আসলে এ হচ্ছে। দেখো ই,
আমরা কোনো মানুষ নয় অমর বলছি, আমাদের ই যেহেতু নর্থক তাহলে হচ্ছে আমার করতে হবে সদর্থক, আর যেহেতু সার্বিক থেকে সার্বিক হবে তাহলে আমার ই সার্বিক আর এ সার্বিক, ই যেহেতু নর্থক তাহলে করবো সদর্থক, ই থেকে এ বাক্য। কোনো মানুষ না অমর, সকল মানুষ হয়, এই যে 9 থেকে হয়, মরণশীল মানে হচ্ছে তার বিরুদ্ধ হচ্ছে মানে অমর, আর অমরের বিরুদ্ধ পদ হচ্ছে মরণশীল, মানে একটা একটা বিরুদ্ধ পদ। দেখো যেমন সাদা হচ্ছে তার বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা, তেমনি অসাদার বিরুদ্ধ পদও কিন্তু সাদা, ঠিক আছে। আর একটা কথা বলি, এই বিপরীত পদ বা বিপরীত শব্দ আর বিরুদ্ধ একই জিনিস না কিন্তু। মনে করো আমরা বলছি সাদা, এটাকে লাল বললে তার বিপরীত হচ্ছে, লাল বললে আমাদের এটা হচ্ছে মানে এটা হচ্ছে বিপরীত, বাট সাদা থেকে অসাদা বললে সেটা কিন্তু বিরুদ্ধ হচ্ছে। সুতরাং বিরুদ্ধ আর বিপরীত ঠিক আছে। তাহলে বিরুদ্ধর দেখো তাহলে প্রতিটা বিরুদ্ধ পদ বিপরীত পদ, কিন্তু প্রতিটা বিপরীত পদ কিন্তু বিরুদ্ধ পদ না, ঠিক আছে। এই কারণে আর কি, কারণ বিপরীত পদে আমার হচ্ছে আংশিক বাক্যার্থর মানে মানে চেঞ্জ বোঝায়, আর বিরুদ্ধ হচ্ছে সম্পূর্ণ বাক্যার্থর জাস্ট বিপরীত বাক্যার্থ বোঝায়, মানে সম্পূর্ণ বাক্যার্থকে অস্বীকার করতেছে। এখন আমাদের যেহেতু এ থেকে ই হলো, ই থেকে এ হলো, আই থেকে ও হবে, আর ও থেকে আই হবে। এখন আমরা এই শখটা একটু জাস্ট আবার দেখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে আজকে। দেখো আমরা বলছি এ যুক্তি বাক্য এবং প্রতিবর্তনের ক্ষেত্রে প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয়েছে প্রতিবর্তনীয়, একটা আবর্তন লিখে বলছে এখানে, এটা হচ্ছে প্রতিবর্তিত, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে যখন হচ্ছে আমরা প্রতিবর্তন করব, প্রতিবর্তনের আশ্রয় বলা হবে প্রতিবর্তনীয়, আর প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত। এবং যেহেতু দেখো এ থেকে ই হবে, ই থেকে ই হবে, আই থেকে কি হয়েছে ও হয়েছে, আর ও থেকে আই হয়েছে, সহজে মনে রাখবা। মানে প্রথম দ্বিতীয় কথা বলছিলাম না, এই যে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় প্রথম, তৃতীয় চতুর্থ, চতুর্থ প্রথম, চতুর্থ তৃতীয়, ঠিক আছে। এ আই, এ ই ই এ আই ও ও আই, ক্লিয়ার কিনা এখন? আল্লাহ, তোমরা খুবই কম মানুষ ক্লাসে শেয়ার করছো, ক্লাসে শেয়ার করে তো পরে ডিলিটটাও করতে কয়েকদিন পরে, তাহলে তো অফারটা থাকতো, তাই না? তোমরা ক্লাস এত কম মানুষ শেয়ার করলে তোমার পাবা কিছু? ওকে, এখন বলো কারোর কোনো কোশ্চেন আছে কিনা, কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, সেটা সলভ করি। আবর্তন প্রতিবর্তন নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? এখন আমি তোমাদের কোশ্চেন করব। ওকে, তোমরা বলো এখন আমাকে যে ই যুক্তি বাক্যের বলো এটা যে ই যুক্তি বাক্যে আবর্তন হবে কোন যুক্তি বাক্যে? 2 নম্বর কোশ্চেন, ও বাক্যের আবর্তন কোন বাক্যে হবে? নাম্বার 3, বলো এইগুলো, এই 3টা অ্যান্সার করো, খুবই ইজি কোশ্চেন দিছি। আচ্ছা, আবর্তনের ও বাক্যটা পড়াবো, ঠিক আছে পড়াবো, ঠিক আছে পড়াবো,
ওকে, সবাই বুঝছো, ভালো লাগছে। যারা বুঝছে সবগুলা হচ্ছে ব্যাচের স্টুডেন্ট, প্রাইভেটের। হ্যাঁ পূজা স্যার, জি স্যার, ও বাক্যের আবর্তন হবে না, হলে সেটা অবৈধ হবে। গুড। ফার্স্ট কোশ্চেন আয়েশা আক্তার বলছে হচ্ছে আচ্ছা ও হবে না, ওকে ওকে ঠিক আছে। তাহলে এই যুক্তি বাক্যে আবর্তন হবে হচ্ছে, তোমরা বললা এই যুক্তি বাক্যে আবর্তন ই বাক্যে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা হবে ই বাক্যেই, আর ও বাক্যে আসলে হবে না। আর এটা বলছো এ থেকে প্রতিবর্তন কোনটা হবে, 3 দাগ। হ্যাঁ হ্যাঁ করাবো, এটা ও বাক্যের আবর্তনটা পড়াবো, ঠিক আছে, সমস্যা নাই। বাকিগুলো বলো। জি 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 ওকে। এ থেকে ই, আই থেকে, ঠিক আছে, এ থেকে হচ্ছে ই হবে, এখনই পড়লাম। আই থেকে ও থেকে আই হবে, ব্যাস। দেখো ভাই এত সহজ জিনিস পরীক্ষা আসবে, কত ফানি জিনিস, কত সহজ জিনিস, বুঝলে কত ফানি, মানে বুঝলে কত সহজ, আর না বুঝলে শুধু কঠিনই লাগে। সমস্যা হচ্ছে এখানেই, না বুঝলে কঠিনই লাগবে, ঠিক আছে। এই জন্য আমরা একটু বোঝার চেষ্টা করব। খুব ইজি জিনিস কিন্তু। এখন তোমরা বললা যে আবর্তনের ও যুক্ত বাক্যে আবর্তনটা আবার দেখাতে, আমরা আবার দেখাচ্ছি। দেখো আসলে ও বাক্যের আবর্তন তোমরা দেখতে চাইছো, তো ও বাক্যের আবর্তন আমরা একটু দেখি আসলে ও বাক্যের কেন হবে না। ফার্স্ট তোমাদেরকে আমি বলি যে ও বাক্যের ক্ষেত্রে আমাদেরকে ও বাক্য জানতে হবে, এবং আমাদের আবর্তনের 3 আর 4 নাম্বার নিয়ম খেয়াল করতে হবে। আমাদের আবর্তনের 3 নাম্বার নিয়ম কি বলছে? আবর্তনের 3 নাম্বার নিয়মে বলা হয়েছে যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে গুণ কিন্তু কি থাকবে, এখানে গুণের কথা বলছে। হ্যাঁ গুণ হচ্ছে একই থাকবে, গুণ একই থাকবে, মানে হচ্ছে আমার যদি 9 থাকে তাহলে 9ই রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আবর্তনের ক্ষেত্রে ও যুক্তি বাক্যের এই 3টা নিয়ম মানতেছে, বাট 4 নাম্বার নিয়ম মানতেছে না। আর 4 নাম্বার নিয়মটা হচ্ছে ব্যাপ্যতা নিয়ম। আমি তোমাদেরকে ব্যাপ্যতা নিয়ে একটু কথা বলি, তার আগে তারপরে এখানে আসি। ব্যাপ্যতা হচ্ছে কি, আমরা যদি ব্যাপ্যতার প্রসঙ্গে আসি, যে ব্যাপ্যতা, এই ব্যাপ্যতা নিয়ে আমরা ক্লাসও নিচ্ছি অনেক আগে। এই ব্যাপ্যতা মানে হচ্ছে একটা সুইন বার্নের সূত্র আছে, এই সুইন বার্ন মহোদয় একটা সূত্র দিয়েছিল এই 4টা যুক্তি বাক্যের ক্ষেত্রে। উনি বলছে এস ই বি আই এন ও পি। তো এই যে এস মানে হচ্ছে এখানে উদ্দেশ্য, এস মানে উদ্দেশ্য, ঠিক আছে, সাবজেক্ট। তো উদ্দেশ্য ব্যাপ্য হবে এখানে, যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর এখানে বিধেয়, যে বিধেয় আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে, বিধেয় অব্যাপ্য। মনে রাখবা এখানে উনি যে এখানে যার কথা বলছে, যে পদের কথা, সেই পদ ব্যাপ্য হবে, আর যার কথা বলা নেই সে অব্যাপ্য হবে। যেহেতু ইবি মানে বোথ, মানে দুইটা পদই কি হবে, মানে এই যে উদ্দেশ্য বলো বা বিধেয় বলো, দুইটা হচ্ছে আমার ব্যাপ্য হবে, কারণ দুইটা পদের কথা বলছে, দুইটা পদই ব্যাপ্য হবে। এরপর বলছে আমার আই এন মানে নান, মানে কোনোটি নয়। তো কোনোটি না হলে আমার কি হবে, এই যে উদ্দেশ্য আর বিধেয় দুইটাই আসলে আমার অব্যাপ্য হবে, ঠিক আছে, অব্যাপ্য। আর যদি ও পির কথা বলি, পি মানে প্রেডিকেট, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, তার মানে জাস্ট বিধেয় পদ ব্যাপ্য হবে। তার মানে এখানে আমার এই ও বাক্যের ক্ষেত্রে, তাহলে দেখো আমরা ও বাক্যের ক্ষেত্রে, ও বাক্যের ক্ষেত্রে আমার জাস্ট শুধু ও বাক্য আমার বিধেয় ব্যাপ্য, উদ্দেশ্য কি হবে তাহলে উদ্দেশ্য অব্যাপ্য। ও বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য অব্যাপ্য, আর বিধেয় কি হবে, ওর বিধেয় ব্যাপ্য হবে। যেহেতু আমাদের সুইনবার্ন ওনার সূত্রে যে পদের কথা উল্লেখ করছে, এর ক্ষেত্রে এস মানে শুধু এ যুক্তি বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য ব্যাপ্য হবে, আর বিধেয় হবে অব্যাপ্য। আর ই যুক্তি বাক্য হওয়া মানে দুইটা পদই ব্যাপ্য, আর আই বাক্য হওয়া মানে দুইটা পদই না বলছে, আই এন নান, দুইটা পদই হবে অব্যাপ্য। আর যেহেতু ও পি বলছে, পি মানে হচ্ছে বিধেয় পদের কথা উল্লেখ করছে, মানে ও যুক্তি বাক্য হইলে তার শুধু বিধেয় পদ ব্যাপ্য হবে আর উদ্দেশ্য পদ অব্যাপ্য, ঠিক আছে। তো এই সূত্র হওয়ার কারণে আমাদের আসলে এই যে আমরা যেটা পড়তেছি এখন, যে আমাদের হচ্ছে ও যুক্তি বাক্যে আবর্তনটা 4 নাম্বার নিয়মটা এখানে সমস্যা হচ্ছে। ও মানে আমাদের আবর্তনের 4 নাম্বার নিয়ম আছে না, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। 4 নাম্বার নিয়ম বলছে অব্যাপ্য আশ্রয় বাক্য যদি অব্যাপ্য থাকে তাহলে সে সিদ্ধান্তে গিয়ে কখনোই ব্যাপ্য হতে পারবে না, ঠিক আছে। আশ্রয় বাক্যের কোনো পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার প্রথম 1 থেকে 3টা নিয়মই মানতেছে, 4 নাম্বার নিয়ম না মানার কারণে এটা হচ্ছে না।
আবার বলছি আমি, দেখো আমাদের হচ্ছে ও একটা বিশেষ নর্থক যুক্তিবাক্য, ও যুক্তিবাক্যটা বিশেষ নর্থক যুক্তিবাক্য, কিন্তু এটাকে যদি আমরা ও থেকে যেহেতু এটা অবরোহ অনুমানের একটা অমাধ্যম অনুমান, তাহলে ও থেকে আমরা ইয়ে এবং হচ্ছে আই করতে পারবো না। এবং আমরা বলছি 3 নম্বর নিয়মে এটার গুণ একই থাকবে, যেহেতু এটা নর্থক, তো নর্থক হওয়ার কারণে আমরা জাস্ট এই দুটো সদর্থকে করতে পারবো না। আমার বাকি থেকে হচ্ছে ও থেকে করতে পারবো, ও না হলে হচ্ছে ই করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা বিশেষ থেকে সার্বিক। অবরোহ অনুমান কখনো বিশেষ থেকে সার্বিকে যায় না, যার কারণে আসলে ও থেকে ই হবে না, ও থেকে করতে হবে, ও থেকে ও হতে পারে। এখন ও থেকে ও কেন হচ্ছে না? 4 নম্বর নিয়ম অনুসারে আসলে আমাদের ও বাক্য যদি আমাদের আশ্র বাক্য যদি আমাদের অব্যাপ্য থাকে, সিদ্ধান্তে গিয়ে কোনো পদই আসলে ব্যাপ্য হতে পারবে না, যার কারণে আমরা দেখো এখানে ও থেকে ও করছি, কিন্তু এই আশাবাদী এখানে চলে আসছে, মানুষ এখানে চলে আসছে, এটা হয়েছে, কিন্তু এটা আসলে আমাদের ওই যে 4 নম্বর নিয়ম মানতেছে না। 4 নম্বর নিয়ম না মানার কারণে ও থেকে ও যুক্তিবাক্যে আবর্তন যদি করা হয় তাহলে সেটা অবৈধ হবে, ঠিক আছে? 4 নম্বর নিয়ম মানতেছে না। এই যে কিন্তু যুক্তিবাক্যে ও যুক্তিবাক্যে আবর্তন করা হলে আবর্তনে কোনো ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা হয়, কেননা বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হলে উদ্দেশ্যপদ ব্যাপ্য নয়, কিন্তু আবর্তনের নিয়ম অনুসারে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তার সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তো এখন যুক্তিবাক্যের অপদ যদি সিদ্ধান্তেও আমাদের ও যুক্তিবাক্যের বিধেয় পদ হিসেবে ব্যবহার হয় তখন তা ব্যাপ্য হয়ে পড়ে। সুতরাং আমাদের এই ব্যাপ্য হওয়ার কারণে আমাদের কিন্তু 4 নম্বর নিয়ম না মানার কারণে আসলে আমাদের ও থেকে ও যুক্তিবাক্যে আবর্তন হবে না, সুতরাং সমস্যা। ঠিক আছে? হ্যাঁ, এরপরে যদি না বোঝো তাহলে আই এম সরি। ওকে, হ্যাঁ আসলে টানা ক্লাস করতে তোমার চোখ ব্যথা হয়ে গেছে, আমি ক্লাস শেষ করব। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকো। আর হ্যাঁ, যারা হচ্ছে 26-এর আসো তারা চাইলে আমাদের যে প্রিপারেশন ব্যাচে ভর্তি হতে পারো, আর যারা 27-এর ব্যাচ আসো বাচ্চা পোলাপাইন, তোমরা হচ্ছে আমাদের যেটা ক্লাস আছে সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা আছে হচ্ছে তোমাদের মানে অ্যাডভান্স ব্যাচ শুরু হচ্ছে, ওই অ্যাডভান্স ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? এবং প্রতিদিন তোমরা ক্লাসটা শেয়ার করলে যেটা হবে, তোমরা আসলে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং 30টা টি-শার্ট পাবা, এবং ওই টি-শার্ট পেয়ে আমাকে একটা দিও তাইলে, ঠিক আছে, তোমাদের থেকে। ওকে, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিব। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সামনে অনেক ভালো হোক আর আমারও ভালো হোক সেই দোয়া করিও। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।